তটিনীকে নির্দোষ প্রমাণ করে মিডিয়ার সামনে মুখ খুলল নন্দিনী মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে জিৎ মুখার্জি তটিনীকে বলতে থাকে, পরশুরাম আর বেঁচে নেই, তুই নিজের হাতে পরশুরামকে খুন করেছিস, আর সেটার সাক্ষী আমরা। তুই একজন ক্রিমিনাল তটিনী, তুই একজন ক্রিমিনাল। এই কথা শুনে তটিনী চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না, কিছুতে ও মরতে পারে না, ওর কোন রকম কোনো ক্ষতি হতে পারে না। তখনই তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, অবশ্যই হতে পারে, কেন হতে পারে না। এরপরে এরপরে দেখা যায় এদিকে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলছে, আরাধ্যা, তোমার তোমার বাবা বলছে পরশুরাম নাকি আর বেঁচে নেই, তটিনী নাকি তুমি পরশুরামকে নিজে গুলিবিদ্ধ করে মেরেছে। আমি আমি বুঝতে পারছি না, এটা যদি সত্যি হয়ে থাকে তবে কি করে হবে ওরকম ফুটফুটে দুটো সন্তান। তখনই আরাধ্যা কাঁদতে থাকে আর বলতে থাকে, মেরে দিলেন আপনারা, শয়তানি করে মেরে দিলেন, এভাবে ষড়যন্ত্র করে না মারলেও পারতেন। লোকটা অনেক অনেক ভালো ছিল জানেন। ও বাড়িতে বাচ্চাগুলো বলছিল যে ওর বাবা নাকি বলেছে যে পৃথিবীতে জেল নামক জিনিসটা আর থাকবে না, ওর বাবা তুলে দেবে জেলটা। জেলটা অনেক বাজে, সবাই সবাই জেলখানা পছন্দ করে না, জেলখানা আছে বলেই তো এত মায়ের কোল খালি হয়, এত সন্তানেরা বাবা হারা হন, এত এত সন্তানেরা মা হারা হন, এত এত ভাইরা বোন হারা হয়, এরকমই হয়। তার কারণে উনি ডিসিশন নিয়েছিলেন জেল নামক শব্দটা এই পৃথিবী ছেড়ে উঠে যাবে। এদিকে দেখা যায় তটিনীকে কোর্টে নিয়ে আসা হয়। এরপরে দেখা যায় তটিনীকে চারপাশটা ঘিরে নেয় কোর্টে মহিতোষ মজুমদারের লোকজন। এরপরে মহিতোষ মজুমদার তটিনীকে নিয়ে কোর্টে যাচ্ছে। তখনই দেখা যায় মিডিয়া চেকে ধরে তটিনীকে আর বলতে থাকে, আপনি আপনি কেন আপনার হাজবেন্ডকে খুন করলেন ম্যাডাম? বলুন আমাদের, আপনার হাজবেন্ড কি করেছিল যার কারণে আপনি এভাবে ওনাকে খুন করলেন, এতটা নৃশংস ভাবে খুন করলেন? দেহটাও পাওয়া যাচ্ছে না, মনে হয় আপনি ইচ্ছে করে গুম করে দিয়েছেন, তাই তো? তখনই তটিনী এ কথা শুনে কান্না করতে থাকে। এরপরে সৌরভ বলতে থাকে, শোনো তটিনী, আমি তোমাকে বলছি, তুমি তুমি সবটা স্বীকার করবে। স্বীকার যদি না করো তবে তবে কোর্ট চত্বরেই তোমার বাচ্চারা আছে, তোমার বাচ্চাদের কিন্তু শেষ করে দেব, কথাটা যেন মাথায় থাকে। এ কথা শুনে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, এসব কি বলছো তুমি? তখনই সৌরভ বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি। এরপরে লাট্টু বলতে থাকে, আমি আমি মাম্মিকে ছাড়া বাঁচতে পারবো না। এরপরে তটিনীকে জড়িয়ে ধরে লাট্টু ও পিকু বলতে থাকে, মাম্মি আমরা তোমাকে ছাড়বো না, আমরা বিশ্বাস করি না যে তুমি পাকে মেরেছো, আমাদের পা মরতে পারে না, আমাদের পা তো হিরো, তাই না মাম্মি? তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, হ্যাঁ বাবা, তোমাদের পা হিরো, তোমাদের পা অবশ্যই আসবে, তোমাদের পায়ের কখনো কিছু হতে পারে না, অবশ্যই ফিরে আসবে তোমাদের পা। তখনই লাট্টু বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না মাম্মি, পায়ের যদি কিছু হয়ে থাকে তবে আমরা পাকে কোথায় পাবো? পাকে ছাড়া সত্যি আমরা বাঁচতে পারবো না। এরপরে দেখা যায় সেখানে থাকা লেডি কনস্টেবলরা বলতে থাকে, এভাবে এখানে সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না, বাচ্চাগুলোকে সরিয়ে নিন। এরপরে দেখা যায় দীপালি লাট্টু ও পিকুকে সরিয়ে নেয়। তখনই তটিনী কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার বাচ্চাগুলোকে প্লিজ এভাবে সরিয়ে দেবেন না, ওরা ওরা ছোট বাচ্চা। কারো কথা না শুনে লাট্টু ও পিকুকে সরিয়ে দেয় মহিতোষ মজুমদারের লোকজন। এরপরে সৌরভ বলতে থাকে, দেখতেই তো পাচ্ছ কোর্ট চত্বরেই আছে, এই ঘুরের মধ্যে যদি তোমার স্বামীর পিঠে তিনটে গুলি বিদ্ধ হয়েছে, আর এই বাচ্চাগুলোকে একটা করে যদি মারা যায় তবে কিন্তু ওদের আর ফিরে পাওয়া যাবে না, আর খুঁজে পাওয়া যাবে না। তাই বলছি, নিজের দোষটা নিজে স্বীকার করে নিও, অন্তত পক্ষে ওরা তো প্রাণে বেঁচে যাবে, তাই না? ওরা তো বড় হতে পারবে। এ কথা শুনে তটিনী ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় সৌরভ বলতে থাকে, কথাটা যেন মাথায় থাকে, এবার ডিসিশনটা তোমার, তুমি যদি তোমার বাচ্চাদের বাঁচাতে চাও তবে তুমি তুমি সবার সামনে নিজের দোষটা স্বীকার করে নেবে, তুমি বলবে যে তুমি কোনটা করেছো। আর যদি তুমি তোমার বাচ্চাদের না বাসো, বাচ্চাদের না বাঁচাতে চাও, তবে তুমি তোমার দোষটা কিছুতেই স্বীকার করবে না। এবার যা করা তোমার উপরে ডিসিশন। এই বলেই দেখা যায় সৌরভ সরে যায়। তখনই কর্ণ চ্যাটার্জি এসে তটিনীর সামনে দাঁড়ায় আর বলতে থাকে, তটিনী চিন্তা করো না, সরি, তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আমি তোমার জন্য একটা লয়ার অ্যাপয়েন্ট করেছি, অনেক টাকা দিয়ে একজন লয়ার অ্যাপয়েন্ট করেছি। এই কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, এটা আবার নতুন চাল নয় তো? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না, এটা এটা নতুন চাল নয়। এরপরে নন্দিনীকে ডাক দেয় কর্ণ চ্যাটার্জি। তখনই নন্দিনী বেরিয়ে এলে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, তুই তুই আমার হয়ে লড়বি? তখনই নন্দিনী বলতে থাকে, হ্যাঁ আমি লড়বো। কর্ণ চ্যাটার্জি
আমাকে অ্যাপয়েন্ট করেছে। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, নিজের বোনের কেসটা লড়বি টাকার বিনিময়ে? তখনই নন্দিনী বলে ওঠে, আমরা উকিল, আমাদের এটা পেশা, আমরা আমরা টাকা ছাড়া কারোর জন্যই লড়ি না, যে হোক না সেটা নিজের পিতা। এ কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, ছি দিদি, আমি তোকে তোকে অনেকটা ভালোবাসতাম, অনেকটা শ্রদ্ধা করতাম, কিন্তু কিন্তু তোর এই টাকার মোহ দেখে আমার আর তোকে বিশ্বাস করার ভরসাটা হারিয়ে গেছে। তোকে আর বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে কেমন যেন ভয় লাগে, মনে হয় বিশ্বাস করলেই হয়তো বা কোনো রকম কোনো ক্ষতি হয়ে যাবে। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি সবটা ম্যানেজ করে নিব, এখন কথা বাড়াস না। তুই ভিতরে গিয়ে একটা কথা বলবি না, যা বলার আমিই বলবো, তোকে একটা কথা বলতে হবে না। তখনই কর্ণা চ্যাটার্জি বলতে থাকে, তটিনী, একটু একটু কোঅপারেট করো, এভাবে এভাবে কোনো কিছু যেন বলো না, চুপচাপ থাকবে, কিছু বলার প্রয়োজন নেই, কিছু বললে কিন্তু ওরা তোমার বিরুদ্ধে অনেক বড় জাল বিছিয়েছে। ওই দেখো গাড়িতে বসে আছে ওই লোকটা তোমার বিরুদ্ধে অনেক বড় কনস্পিরেসি তৈরি করেছে, তোমাকে ফাঁসিয়েছে। ওই লোকটা যে জাল বিছিয়েছে, সে জাল থেকে তোমার একার পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয়, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে রক্ষা করব, চিন্তা করো না। তখন তটিনী বলতে থাকে, সত্যি আপনাকে দেখে আমার অবাক লাগছে, সত্যি যদি আপনি আমাকে আমাকে সাহায্য করেন তবে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, আর যদি আপনি বরাবরের মতো বেইমানি করেন, রং পাল্টে ফেলেন, তবে তবে সত্যি সেটাকে আমি ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তটিনী, এখন বেশি কথা বলার সময় নেই, ভেতরে ভেতরে চল। এরপরে দেখা যায় বিজিৎ বাবিনকে ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার বাবিন, ওদিকে কি খবর? তখনই বাবিন বলতে থাকে, এইমাত্র ভেতরে ঢুকলো। তখনই বাবিনের কথা শুনে বিজিৎ বলতে থাকে, দেখো কোনোভাবে যেন ও বেল না পায়। তখনই বাবিন বলে ওঠে, বেলটা তো পেতেই পারে, কারণ কারণ রানী তো ভুল পাল্টেছে। এ কথা শুনে অবাক হয়ে যায় বিজিৎ। এরপরে দেখা যায় তটিনীকে বেল করিয়ে বাইরে নিয়ে আসে নন্দিনী। এরপরে মিডিয়ার লোকজন সবাই তটিনীকে ছেঁকে ধরে আর বলতে থাকে, কি ব্যাপার আপনারা, আপনি এভাবে কেন আপনার হাজবেন্ডকে মারলেন? এতে কি কোন রকম পারিবারিক সমস্যা ছিল? আপনার হাজবেন্ডের কি কারোর সঙ্গে সম্পর্ক ছিল, তার কারণে আপনি এত ক্ষিপ্ত হয়ে বিয়ের মণ্ডপে, মানে আপনার বোনের বিয়ের মণ্ডপে আপনার স্বামীকে আপনি খুন করলেন, তাও আবার তিনটে গুলিবিদ্ধ করেছেন? এ কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী মুখার্জি। এরপরে মহিতোষ বাবু মনে মনে বলতে থাকে, খেলাটা শেষ মুহূর্তে এই মহিলা ঘুরিয়ে দিল, এবার তো তটিনী উঠে পড়ে লাগবে আমাদের মুখোশ খোলার, এখন আমরা কি করব? এরপরে নন্দিনী বলতে থাকে, শুনুন, আপনারা আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো পুরোটাই ভিত্তিহীন। তখন লোকগুলো বলতে থাকে, তটিনী গাঙ্গুলির সাজা কতদিনের হলো সেটা আমরা জানতে চাই। তখনই নন্দিনী বলতে থাকে, না, ওনার সাজা হয়নি, উনি উনি বেল পেয়ে গেছে। এ কথা শুনে অবাক হয়ে যায় মিজিয়া। তখন নন্দিনী বলতে থাকে, ওনার সাজা বেল পেয়েছে কিভাবে জানতে চান? আসলে পরশুরাম খুনির হত্যায় উনি উনি অভিযুক্ত, কিন্তু পরশুরাম কিন্তু এখনো খুন হয়েছে কিনা সেটা আমরা জানি না, ওনার কিন্তু ডেড বডি পাওয়া যায়নি। এরপরে দেখা যায় সব উইক পয়েন্টস বলে দেয় নন্দিনী মুখার্জি। তখনই জিতে এসে নন্দিনীকে বলতে থাকে, থ্যাংক ইউ নন্দিনী, তুই যদি আজকে না থাকতি আমরা তটিনীকে কিছুতেই বাঁচাতে পারতাম না, আজকে তোর কারণেই তটিনীকে আমরা বাঁচাতে পারলাম। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। জিৎ মুখার্জি বলতে থাকে, তুই যে সত্যি সত্যি তটিনীর হয়ে কেসটা লড়বি ভাবতে পারিনি রে। তখনই নন্দিনী বলতে থাকে, কেন কেন ভাবতে পারোনি? আমার বোনও, আমি কেন লড়বো না ওর জন্য? তখনই তটিনী বলে ওঠে, তুমি কি ছোল পাল্টেছো? তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? তুমি কি সাপের মতো? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় জিৎ। জিৎ বলতে থাকে, কি বলতে চাইছিস তটিনী? তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ, তোমার শরীরে মনে হয় সাপের চামড়া। এ কথা শুনে জিৎ মুখার্জি বলতে থাকে, এসব কি বলছিস তুই? আমার শরীরে সাপের চামড়া মানে? তটিনী বলে ওঠে, হ্যাঁ, তোমার তোমার সাপের চামড়া, আর যদি তা না হয় বলতে পারো সাপের জিভ যেরকম মাঝখানে চেরা থাকে ঠিক সেরকম, কারণ তুমি তুমি একজন জঘন্য লোক, তুমি তুমি এই কনস্পিরেসিটা তৈরি করেছো, যেটা যেটা আমি খুব সামনে থেকেই দেখেছি। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, একদম ঠিক বলেছো তটিনী, আর মিস্টার মিস্টার মুখার্জি, আপনি যে এসব কিছুর পেছনে আছেন এটা সবাই জানে, আপনার আপনার আর ভালো সাজার প্রয়োজন নেই। তখনই দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি তটিনীকে নির্দোষ প্রমাণ করব, তুমি যতই চেষ্টা করো কাকাই কোনোভাবেই পারবে না। এদিকে বিজিৎ ফোন করেছে আম, বাবিনকে আর বলতে থাকে, কি ব্যাপার, ওদিকে কি খবর? তখনই বাবিন বলতে থাকে, উনি ওই যে আমাদের রানী, সেই রানীটা ওকে ওকে বেকসুর খালাস করিয়ে নিতে না পারলেও ওকে বেল করিয়ে নিয়েছে, এবার তো ও আরো বাঘিনী হয়ে উঠবে। তখনই এ কথা শুনে
বিজিত বলতে থাকে, ও বাঘিনী হওয়ার আগে ওকে আমি থাবা দেব, আমি থাবা দেব ওকে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। তটিনী গাঙ্গুলিকে আমি কিছুতেই বেরোতে দেব না। আমি জানি ও এবার মরিয়া হয়ে উঠবে আমাকে খোঁজার জন্য। তখনই বাবিন বলতে থাকে, বুঝতে পারছি না ও হঠাৎ করে এভাবে রূপ চেঞ্জ করলো কেন। নন্দিনীকে সত্যি বোঝা বড় দায়। ও যখন দেখছি এদিকে, আবার দেখছি ওদিকে, সব দিকে ও থাকার চেষ্টা করছে, কিন্তু এটা তো ঠিক নয়, তাই না? তখনই বিজিত বলতে থাকে, সময় হোক, ওনাকেও আমি বুঝে নেব, ওনাকেও দেখে নেব যে উনি কেন এভাবে এভাবে দল ভার করছে। এ কথা শুনে অবাক হয়ে যায় বাবিন। বাবিন বলতে থাকে, চিন্তা করো না বিজিত, আমরা সবকিছু ঠিকঠাক করে নেব, দেখবো কি হয়। শেষ অব্দি তো আমাদের দেখতে হবে, তাই না? নন্দিনী মুখার্জি শেষ অব্দি কি করে, সত্যি সত্যি কি তটিনী গাঙ্গুলিকে বাঁচায় নাকি আরো বড়ভাবে ফাঁসিয়ে দেয়? তখনই বিজিত বলতে থাকে, এবার এবার খেলাটা আরো জমে যাবে, পরশুরামকে ওরা কখনো খুঁজে পাবে না। এদিকে দেখা যায় তটিনীকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে নন্দিনী ও দীপালি। এরপরে তটিনীকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দীপালি বলতে থাকে, এখানে বস মা, তোর শরীরটা ভালো নয়, এখানে বসে একটু রেস্ট নে। এরপরে তটিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি না আমি কি করব। এরপরে লাট্টু ও পিকু দৌড়ে গিয়ে বলতে থাকে, মাম্মি, আমাদের পা কোথায়? আমাদের পাকে এনে দাও, আমরা পাকে ছাড়া থাকতে চাই না, পাকে ছাড়া আমরা থাকতে পারবো না, আমাদের পাকে চাই। তখনই তটিনী বলতে থাকে, চিন্তা করো না বাবা, তোমাদের পা অবশ্যই আসবে, তোমাদের পায়ের কিচ্ছু হবে না। তখনই দীপালি বলে ওঠে, আচ্ছা তটিনী, একটা সত্যি করে কথা বলতো, এখন কি করবি তুই? তখন এ কথা শুনে তটিনী বলে ওঠে, আমি বুঝতে পারছি তুমি বলতে চাইছো যে আমি সধবা বেঁচে থাকবো নাকি বিধবা, কারণ আমি তো এখনো জানি না যে আমার স্বামী মারা গেছে নাকি জীবিত আছে। লোকে তো বলছে ও মারা গেছে, কিন্তু আমি জানি ও জীবিত থাকতে পারে, ও জীবিতই আছে। এ কথা শুনে দীপালি বলতে থাকে, তুই আমাকে ভুল বুঝছিস মা, আমি তোর মা হয়ে তোকে এরকম কথা বলতে পারি? বল, এরকম কথা তুই কিভাবে বলতে পারিস? তখনই তটিনী বলে ওঠে, তবে তুমি কি বলতে চাইছো বলো, কি বলতে চাইছো তুমি? তখনই দীপালি বলে ওঠে, না আমি সেরকম সেরকম করে বলতে চাইনি, আমি শুধু বলতে চাইছি যে জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জামাইয়ের ব্যাপারে তুই কি করবি? জামাইকে কোথায় খুঁজবি? জামাই কি সত্যি মরে গেল নাকি নাকি বেঁচে আছে? তখনই প্রাচী বলতে থাকে, আর বাচ্চাদের সামনে এসব কথা বলো না প্লিজ, ওরা তো কষ্ট পাচ্ছে, তাই না? এভাবে ওদের সামনে এসব কথা বলার মানেটা কি? তখন এই কথা শুনে লাট্টু ও পিকু বলতে থাকে, মাম্মি, আমরা আমরা তোমাকে বলছি, আমাদের পাকে চাই, পাকে ছাড়া আমরা থাকতে পারবো না, পা তো আমাদের সব, তাই না? পা আমাদের আমাদের সবকিছু করিয়ে দিত, আমাদের সঙ্গে মজা করতো, সবকিছু করতো, পাকে ছাড়া সত্যি আমরা থাকতে পারবো না। তখনই তটিনী বলতে থাকে, চিন্তা করিস না, তোদের পা অবশ্যই অবশ্যই আসবে, তোদের কাছে এসে তোদেরকে জড়িয়ে ধরবে। তখন তখন পিকু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমিও চাই পা খুব করে আমাদের জড়িয়ে ধরুক, পা খুব করে আসুক। এই কথা শুনে তখনই তখনই দেখা যায় লাট্টুকে দীপালিকে জড়িয়ে ধরে বলতে থাকে, আচ্ছা আচ্ছা ভালো দিয়া, তুমি তো বলেছিলে যে আগে নাকি পরশুরাম ছিল, সে নাকি অমর, তবে তো আমার পায়ের নামও পরশুরাম, তাই না? আমার পাও তো অমর, তবে আমার পা কি করে মরতে পারে? আমার পা অবশ্যই জীবিত আছে, তাই না ভালো দিয়া? তখনই দীপালি বলতে থাকে, হ্যাঁ বাবা, তোমার পা যদি জীবিত থাকে অবশ্যই তোমাদের কাছে ছুটে চলে আসবে। আর যদি ভাগ্যক্রমে তোমার পায়ের কিছু হয়ে যায়, তবে তবে তোমাদের এটা মেনে নিতে হবে। এরপরে লাট্টু বলতে থাকে, আমি মেনে নিতে পারবো না, পাকে ছাড়া আমি কিছুতেই থাকবো না, আমার পাকে চাই, আমার পাকে চাই মানে চাই। এই কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, এমন করো না বাবা, আমরা তো দেখছি তোমাদের পা কোথায়। এরপরে দেখা যায় তখন পিকু কাঁদতে শুরু করে। এরপরে প্রাচী বলতে থাকে, আমি বুঝতে পারছি না, এভাবে এভাবে কাঁদলে তো তোদের শরীর খারাপ হবে, সারাটা দিন কিচ্ছু খাসনি, বাচ্চাগুলোও খায়নি। তখনই নন্দিনী বলতে থাকে, আর তুই তুই ওকে ওদের দুজনকে একটু ভেতরে নিয়ে যা তো প্রাচী, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। এরপরে দেখা যায় লাট্টু ও পিকুকে নিয়ে ভিতরে গেলে তখনই তটিনী মাথা চেপে বসে থাকে। তখনই নন্দিনী বলতে থাকে, আচ্ছা আচ্ছা তটিনী, সত্যি করে বলতো সেদিন কি হয়েছিল? তখনই তটিনী বলতে থাকে, বিশ্বাস কর বড়দি ভাই, আমি শুটটা করিনি, আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি সত্যি বলছি, আমি শুট করিনি। এ কথা শুনে দেখা যায় তখনই তটিনীর কথা শুনে নন্দিনী বলতে থাকে, তবে তবে শুটটা কে করলো, তুই কি দেখেছিলি? তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, না, আমি শুটটা কে করেছে সেটা দেখিনি। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, জানো মা, আমার আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি এখন কি করব? কেউ কি তার স্বামীকে মারতে পারে বলো? কেউ কি চায় তার স্বামীকে মেরে বিধবা হতে? আমিও চাই না, আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। তখনই এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, বুঝতে পারছি যে তোকে ফাঁসানো হচ্ছে,
তবে তুই কেন কেন এসবের মধ্যে নিজেকে জড়ালি? ওরা যে বলছে যে তুই নাকি, তুই যখন আমাদের আমাদের সঙ্গে দেখা করতে আসতি অন্য অন্য পোশাকে, এটা এটা নাকি ওরা কেউ জানে না? এরপরে দেখা যায় তটিনী তটিনী নন্দিনীকে সঙ্গে নিয়ে কুসুমপুরে আসে। এরপরে নন্দাকে বলতে থাকে সব ঘটনা। এরপরে নন্দা বলতে থাকে, হ্যাঁ সেদিন সেদিন বুড়ি চলেছিল পরশুরামকে বিচিত্রা নিয়ে চলে গিয়েছিল, কিন্তু কিন্তু অনেক পরে আপনার জ্ঞান ফিরে। তারপরে তারপরে অফিসাররা এসে আপনাকেই ভুল বুঝে, সঙ্গে সঙ্গে আরেকজন ছিল, বিজনের সঙ্গে আরেকজন ছিল, যাকে যাকে ওই যে আয়েশি বলে মেয়েটির দাদাভাই বলে ডাকছিল। এদিকে দেখা যায়, এদিকে সৌরভ সব ঘটনা বিজিতকে ফোন করে জানিয়ে দেয়। তটিনী যে গ্রামে এসেছে সবকিছু জানিয়ে দেয়।